হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে আমরা এই ইম্পর্টেন্ট টপিকটা কভার করতে চাই, যেটার ব্যাপারে আপনারা অলরেডি সকালবেলা আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে জেনে গেছিলেন, যেটা হলো হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। এই রিলেটেড কন্টেন্টটাও আপনারা দুপুরের মধ্যে পেয়ে গেছিলেন, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও। এবার আপনারা সেই কন্টেন্টটা পড়েছেন, পড়ার পরে কিছু ডাউট, কিছু ক্ল্যারিফিকেশনও আপনাদের দরকার হবে, সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে ক্লিয়ার করব। তো আর্টিকেলটা টাইটেল কি? আর টেম্পোরারি রিলিফ ফ্রম বন্ডেড লেবার। পেপারে এই আর্টিকেলটাই টাইটেলে এসেছিল। তো আর্টিকেলটা এর উপরে ডিসকাশন শুরু করার আগে আমরা কিছু জিনিস দেখে নিই। প্রথম, এটা আমাদের ইউপিএসসিতে কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি মেন, জিএস পেপার 2, সোশ্যাল জাস্টিসে হেল্প করবে। তার সাথে জিএস পেপার 1, সোসাইটিতেও হেল্প করে, ইন্টারলিঙ্কেজেস পয়েন্ট আছে। আপনি যদি চান তার সাথে গভর্নেন্সেরও কিছু অ্যাড করতে পারবেন। এই টপিকটার কিন্তু অনেকগুলো ইন্টারলিঙ্কেজেস পার্ট আছে। তো ইউপিএসসি আমরা জানি যে এরকম একটা টপিক থেকে কিন্তু অনেক জায়গা থেকেই অনেক রকমের প্রশ্ন করতে পারে। তো সেটা মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের কন্টেন্টের একটা ফ্রেমওয়ার্ক বানাই প্রত্যেক দিন, যেরকম আপনারা দেখেন। সবার প্রথমে আমরা কথা বলি সেই কন্টেন্টের কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে। সেকেন্ড, তার কি লিগাল প্রভিশনস, তার ফ্রেমওয়ার্কের ব্যাপারে কথা বলি। তারপরে সেটার ইস্যুস বা চ্যালেঞ্জেস বা রিজনসের ব্যাপারে কথা বলি। তারপরে ওয়ে ফরওয়ার্ড করি, অ্যান্ড তারপরে কনক্লুশন করি। তো যাতে এই কন্টেন্টটা যেটা আপনারা পাচ্ছেন, এটা কিন্তু রেডিমেড মেটেরিয়াল ফর মেন্স। আপনারা যাতে মেন্সের হলে বসে ডাইরেক্ট রিপ্রোডিউস করতে পারেন এই কন্টেন্টটাকে, এটাই মাথায় রেখে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলিটা বানানো। আমরা দেখে নিলাম আজকে কী কী ফ্রেমওয়ার্কে তবে পড়বো। তো শুরু করার আগে চলুন সেই রিলেটেড একটা প্রশ্নও দেখে নিই, যে ভিডিওটা দেখার পরে এই প্রশ্নটা সলভ হবে কি হবে না। প্রশ্নটা কি বলছে? মডেল ক্রিটিক্যালি অ্যানালাইজ দি কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক ফর ইরাডিকেশন অফ বন্ডেড লেবার ইন ইন্ডিয়া, সাজেস্ট মেজার্স টু স্ট্রেংথেন ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেকানিজম। এটা 250 ওয়ার্ডসে আপনারা লিখবেন এই ভিডিওটা দেখার পরে, আর সেটা কিন্তু রাইস আইএস ওয়েবসাইটে নিশ্চয়ই জমা দেবেন আপনারা। তো চলুন শুরু করি কনটেক্সট দিয়ে। রিসেন্টলি যে আমাদের যে বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976, এটার 50 ইয়ার্স হয়েছে। আর আমরা জানি এরকম অ্যানিভার্সারি ইয়ার কিন্তু ইউপিএসসির ফেভারিট ইয়ার, যেখানটায় সেই রিলেটেড ইউপিএসসি প্রশ্ন জিজ্ঞেস করে। তো কনটেক্সট বুঝলাম। এবার তার সাথে আমাদেরকে এক স্টেপ আগে এটাও বুঝতে হবে যে এই যে লটা ছিল, এই লটা তো ওল্ড বন্ডেড লেবার সিস্টেমটাকে ট্যাকেল করছিল। এটা কি সেটা কি করতে পেরেছে প্রথম? আর সেকেন্ডলি এই যে মডার্ন কমার্শিয়াল ফর্ম অফ ডেপ্থ বন্ডেজ লেবার, এটাকে কি এটা অ্যাড্রেস করতে পারবে, স্পেশালি ইনফর্মাল সেক্টরের জন্য? আমরা সেটাও দেখব এই ভিডিও আর কন্টেন্টের মাধ্যম দিয়ে। তো কনটেক্সট যেরকম আমি বলছিলাম, 50 ইয়ার্স হয়েছে বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্টের। তো এই লেবার সিস্টেম, এই বন্ডেড লেবার কি, চলুন এবার আমরা সেটা দেখে নিই। বলছে বন্ডেড লেবার এরকম জিনিস যেখানটায় একটা লোক বা তার ফ্যামিলি জোর করে তাদেরকে কাজ করানো হয়, এইটা বলে যে আপনাদেরকে কোনো লোনের টাকা ফেরত দিতে হবে বা অন্য কোনো কিছু রিপেমেন্ট করতে হবে। তাদেরকে কিন্তু খুব এক্সপ্লয়েট করা হয়, তাদের শোষণ করা হয় সেটার মাধ্যমে। একটা উদাহরণ যেরকম আমরা বলি বন্ধু মজদুরি বা বন্ধুয়া মজদুরি, তার কিছু কি ফিচার্স আছে, যে কি করে বুঝবো যে কেউ কি বন্ডেড লেবারার নাকি না। তো হচ্ছে তার 4টে মেজর কি ফিচার্স আছে আইডেন্টিফাই করার। প্রথম ফিচারটা হবে যে তারা এই যে লেবার এই ওয়ার্কটা যা করবে তার সাথে কিন্তু কিছু ঋণ লাগানো থাকবে, যে তুমি এই যে কাজটা করছো কিছু ঋণের এগেনস্টে কাজটা করছো। সেকেন্ড, যে কাজটা করছে তার কোনো স্বাধীনতা থাকবে না সেটার এগেনস্টে। থার্ড, এই যে ঋণটা নিয়েছে তার কিন্তু হাই ইন্টারেস্ট রেটও থাকবে, এটাও বলা হবে। আর ফোর্থ, এটা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম এটা কিন্তু এক জেনারেশনের বেশি লোকেরা ফেস করে, ইন্টারজেনারেশনাল এটা।
এক বাবা মাও করেছে, তার সন্তানও করছে, তার সন্তানও করছে। তো আমরা কনটেক্সট দেখে নিলাম, আমরা ডেফিনেশনাল অ্যাসপেক্ট দেখে নিলাম। তো আমরা তো এইটুকু বুঝতেই পারলাম যে এই বন্ডেড লেবার জিনিসটা খারাপ। তো তার জন্য কি ইন্ডিয়ায় কোনো প্রভিশনস বা ফ্রেমওয়ার্ক আছে এটাকে বন্ধ করার জন্য? তো সেটাও আমরা দেখে নিই চলুন। এইটাকে আমরা ৪ টে ভাগে ভাগ করব। একটা ভাগ ইন্ডিয়াতে, প্রথম ৩ টে ভাগ ইন্ডিয়ার ক্ষেত্রে দেখব, লাস্টের ভাগটা গ্লোবাল ক্ষেত্রে দেখব। প্রথম ভাগটা দেখব কনস্টিটিউশনাল পার্টে, সেকেন্ড পার্টটা দেখব লিগ্যাল পার্টে, থার্ড পার্টটা দেখব জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট এই নিয়ে কি আছে, আর ফোর্থ পার্ট যেরকম বলছিলাম গ্লোবাল প্রসপেক্টিভ আমরা দেখব এই বন্ডেড লেবার নিয়ে কি তাদের টেক আছে। তো যখন আমরা কনস্টিটিউশনাল পার্ট নিয়ে ডিল করব, আমরা মেজরলি ৪-৫টা আর্টিকেল নিয়ে ডিল করব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট ৪-৫টা আর্টিকেল। তার মধ্যে থেকে ফান্ডামেন্টাল রাইটস থেকেই ৪টে আর্টিকেল, আর ডিপিএসপি থেকে ২টো আর্টিকেল। ফান্ডামেন্টাল রাইটস থেকে আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে যাই যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আমরা আর্টিকেল 19(1) সাবক্লজ জি নিয়ে ডিল করব। আমরা ডেফিনেশনে এই পরে বলবো যে কোন আর্টিকেল কিসের জন্য, যারা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে। আর্টিকেল 21 নিয়ে ডিল করব আমরা। আর্টিকেল 23 নিয়েও ডিল করব আমরা। অ্যান্ড আর্টিকেল 24 নিয়েও ডিল করব। তো 19(1) সাবক্লজ জি তে আমরা জানি যে এই আর্টিকেল রাইট টু ফ্রিডমের আন্ডারে ফ্রিডম টু প্র্যাকটিস প্রফেশন, অকুপেশন, ট্রেড অর বিজনেস নিয়ে ডিল করে। আর যখনই প্রফেশন নিয়ে কথা হচ্ছে তখন আমরা জানি এর সাথে বন্ডেড লেবার, কেন কি ফ্রি রাইট দেওয়া হচ্ছে না তাদেরকে, তারা কি কাজ করবে। সেকেন্ড, আর্টিকেল 21 যেটা রাইট টু লিভ উইথ ডিগনিটির কথা বলে। সুপ্রিম কোর্ট বারবার সেটাকে রিএফর্ম করেছে। তো সেটাও আপনার বন্ডেড লেবার, সেটা তার এগেনস্টে, সেই স্পিরিটের এগেনস্টে যাচ্ছে বন্ডেড লেবারটা। আর্টিকেল 23 স্পেসিফিক্যালি বাচ্চাদের কথা বলে, তারা যাতে হ্যাজার্ডিয়াস জায়গায় কাজ না করে, সেটাও আপনি বুঝতে পারছেন বন্ডেড লেবারের সাথে এক্সপ্লিসিটলি না হলেও ইমপ্লিসিটলি তার লিঙ্কড। আর অ্যাট লাস্ট আর্টিকেল 24 যেটা তো পুরোপুরি তার সাথেই রিলেটেড, যেখানটায় পরিষ্কার করে ফোর্সফুল বেগারকে মানা করে দেওয়া হচ্ছে আর ফোর্স লেবারকে মানা করে দিয়েছে কনস্টিটিউশন আমাদের। তো আমরা 4টে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল দেখলাম। চলুন আমরা ডিপিএসপি 2টো আর্টিকেল দেখে নিই, 39 অ্যান্ড 42। 39 বলছে স্টেটকে প্রিভেন্ট করে, এটা অর্ডার দিচ্ছে যে স্টেট যখন ইকুইপড হয়ে যাবে সে যাতে অ্যাবিউজ অফ ওয়ার্কার স্টপ করে। অ্যাট দি সেম টাইম যারা কাজ করছে তারা যাতে হিউম্যান কন্ডিশনে কাজ করে সেটাও যেন স্টেট এনশিওর করে। তো আমরা কি কি আর্টিকেল পড়লাম? আর্টিকেল 19(1) সাবক্লজ জি, আর্টিকেল 21, আর্টিকেল 23, আর্টিকেল 24। তার সাথে ডিপিএসপির কি কি আর্টিকেল পড়লাম? 39, 42। উপরে 4টে, নিচে 2টো, যাতে আমরা রিপ্রডিউস করি। আমাদের কনস্টিটিউশনাল পার্ট চলে গেল। সেকেন্ড পার্ট হলো আমাদের লিগ্যাল পার্ট। লিগ্যাল পার্টেও আমরা দেখব যে আমরা কিন্তু অনেকগুলো অ্যাক্ট নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে যেরকম আমাদের টপিক এখন বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট 1976। সেটা কি বলেছে? সে বলেছে যাতে লেবার সিস্টেমকে পুরোপুরি অ্যাবলিশ করা হয়। সেকেন্ড, সে সব রকমের কোনো ডিস্টিংগুইশ করেনি, সে বলেছে সব রকমের বন্ডেড লেবারকেও যাতে শেষ করা হয়, তার মানে একদম নষ্ট করে দেওয়া হোক। আর তার সাথে সে কিন্তু এক্সিকিউটিভ পাওয়ারও দেয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, যেটা আপনারা ইন ফিউচার হতে যাচ্ছে। যে এরকম যদি আপনারা কাউকে আইডেন্টিফাই করেন যে এরকম পজিশনে আছে, আপনাদের কাছে সেই পাওয়ার আছে যাতে আপনারা তাদেরকে রিলিফ দিতে পারেন। আমরা এই একটা দেখলাম। আমরা রিসেন্টলি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস যেটাকে বলি 2013 যেটা এসছিল, তার সেকশন 143 সেটাও এটা নিয়ে ক্রিমিনালাইজিং ট্রাফিকিং অ্যান্ড আনলফুল কম্পালসারি লেবার, এটা নিয়েও ডিল করছে। ক্রিমিনাল ল নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে খালি কনস্টিটিউশনে লিখলে হবে না, তার এগেনস্টে ক্রিমিনাল লও মানতে হবে। তার জন্য এই 2টো ক্রিমিনাল লও এসছে। তার সাথে স্পেসিফিক্যালি কেন কি SC/STদের এগেনস্টে আমরা পরের দিকেও দেখব 90% SC/STদের এগেনস্টে এই জিনিসগুলো হয়। তার জন্য SC/ST প্রিভেন্টেশন অফ অ্যাট্রসিটি অ্যাক্ট 1989 সেটাও নিয়ে আসা হয়েছে, যাতে এই মার্জিনাল কমিউনিটিসদেরকে এই রকমের ভিকটিম, এই রকমের একটা প্রবলেম থেকে বাঁচিয়ে আসা যায়, তাদেরকে যাতে ভিকটিম হতে স্টপ করা যায়। তো আমরা লিগ্যাল পার্টও দেখে নিলাম, কনস্টিটিউশনাল পার্ট, লিগ্যাল পার্ট। নেক্সট পার্ট আমাদের হলো কি কি
জাজমেন্টস। তার মধ্যে থেকে 2023-এর একটা এই কেরালা হাইকোর্টের একটা জাজমেন্ট আছে। আই এম সরি, এটা 2026-এর, 2016 না 2026-এর, যেখানটায় কেরালা হাইকোর্ট একদম পরিষ্কার ভাষায় বলেছে যে যদি এমপ্লয়ির, কর্মচারীর যদি মায়না আটকিয়ে রাখা হয়, সে যখন রিজাইন, কাজ ছেড়ে দিচ্ছে, সেটাকে কিন্তু বন্ডেড লেবার হিসাবে সে দেখবে। তো এটা কিন্তু একটা কড়া নির্দেশ কেরালা হাইকোর্ট জারি করেছে। তো আমরা ইন্ডিয়ার কনটেক্সট দেখে নিলাম তিনটে পার্টি, যে এক্সিকিউটিভকেও পাওয়ার দিয়েছে, কনস্টিটিউশনাল ম্যান্ডেটও আছে, আর জুডিশিয়ারি কি বলছে। চলুন আমরা দেখে নিই যে ইন্টারন্যাশনাল অব্লিগেশনের এগেনস্টে কী কী আছে। তো সবার আগে ইন্টারন্যাশনাল অব্লিগেশন শুরু করার আগে আমি বলবো, আপনারা এই রিলেটেড কিন্তু আমেরিকান সিভিল ওয়ার, যেটা 1861 to 65 ছিল, সেই রিলেটেড কিন্তু ভিডিও আমাদের রাইস আইএস ওয়েবসাইট আর ইউটিউব চ্যানেলে আছে, এইটা দেখে নেবেন। কেন কি তার সাথে কিন্তু এই বন্ডেড লেবার খুব ইন্ট্রিনসিক্যালি রিলেটেড। তো এই ভিডিওটা দেখার পরে যদি এইটা দেখেন, আপনারা একটা ওয়ার্ল্ড যে হিস্ট্রি আর একটা ওয়ার্ল্ড প্রসপেক্টিভ কিন্তু আরও ক্লিয়ার হবে আপনাদের। তো সেখানটায় আইএলও কনভেনশন, যেখানটায় 29, 182 অ্যান্ড 105 এই তিনটেই কথা বলছে। 29 কি বলছে? সব রকমের ফোর্স লেবার বন্ধ করা। 105 কি বলছে? ফোর্স লেবার, যেটা ইকোনমিক আর পলিটিক্যাল পারপাস, সেটাকে মানা করছে। আর 182 বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করছে এই জিনিসটা, যেটা আমাদের এখানটায় 23 আর্টিকেল। তার সাথে আমরা এসডিজি 8.7ও দেখতে পাচ্ছি, যেটা বিগার হেড 8-এ ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ নিয়ে ডিল করে। আর তার 8.7 এটা ইন্ডিয়া কমিট করেছে যে সে মডার্ন স্লেভারি, সেইটা ফোর্স লেবার, হিউম্যান ট্রাফিকিং, সেটাকে এলিমিনেট করবে, একদম শেষ করবে বাই 2030। তার সাথে ইউডিএচআর এর আর্টিকেল 4, সেও এই জিনিসটা বলছে যে ইন্ডিভিজুয়াল স্লেভারি আর সার্ভিটিউড যাতে সব রকম করে অ্যাবলিশ করা হয়। তো আমরা কি ম্যান্ডেট দেখে নিলাম, চলুন এবার দেখি যে রিজনস কি কি আছে এই বন্ডেড লেবারগুলো হওয়ার। এই রিজনসটাকেও আমরা 4টে ভাগে ভাগ করব, যাতে আপনাদের রিপ্রডিউস করতে এক্সাম হলে হেল্প হয় মেন্সে। প্রথমে আমরা ইকোনমিক্যাল দেখব, সেকেন্ড আপনার সোশিয়াল দেখব, থার্ড আমরা পলিটিক্যাল বা লিগাল দেখব, অ্যাডমিনিস্ট্রেটিভ দেখব, আর ফোর্থ অ্যাট লাস্ট আমরা দেখব হলো আদার্স। তো ইকোনমিক পার্টে আমরা দেখব যে কেন বারবার এরা বন্ডেড লেবারের দিকে ঝুঁকে যায়। প্রথম একটা কারণ হলো পভার্টি অ্যান্ড ইনডেপনেস। যখন পভার্টি থাকবে, তখন তো সেই সেই টাকাটার জন্য, পাওয়ার জন্য তারা বারবার ওই বন্ডেড লেবারের দিকেই এগিয়ে যাবে। সেকেন্ড, তাদের যদি ফর্মাল ক্রেডিট না থাকে, আপনার লোন দরকার, আপনি যদি লোন সেই সময় না পান, তবে তো আপনি তো এক্সপ্লয়েটেড ফিল করবেনই। কেন কি আপনি যার কাছেই তখন ইনফর্মাল কারোর কাছে যাবেন লোন নেওয়ার জন্য, সে আপনাকে এক্সপ্লয়েট করবে। এখান থেকে বন্ডেড লেবারের আবার নতুন একটা শুরু হচ্ছে। থার্ড, আমাদের 90% ওয়ার্কফোর্স, যেরকম বলছিলাম, তারা কিন্তু ইনফর্মাল সেক্টরে কাজ করছে, যার জন্য তাদের কাছে মডার্ন সিস্টেম বা ফর্মাল সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল নেই, যার জন্য আবার তারা বন্ডেড লেবারে ঢুকে যাচ্ছে। তো ইকোনমিক্যাল কমপ্লিট হয়ে গেল। আমরা চলুন সোশ্যালে দেখে নিই। কাস্ট হাইয়ার্কির জন্য কিন্তু বন্ডেড লেবার বারবার আসছে, যেরকম আমরা বলছিলাম অ্যাট্রসিটি অ্যাক্ট, এই এসসি এসটি অ্যাট্রসিটি অ্যাক্টের সময় দেখছিলাম, এখানটায় 80 to 90% অফ ভিকটিম কিন্তু তারা এসসি এসটি আর ওবিসি থেকে বিলং করে। কেন কি বন্ডেড লেবার কিন্তু ডিপলি রুটেড ইন আওয়ার সোসাইটি, ইন দি মাইন্ডসেট। সেকেন্ড, তাদের পড়াশোনা কম বলে, লিটারেসি নেই বলে, তার জন্য তারা বারবার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেওয়ার পরেও তারা বন্ডেড লেবারে ঢুকে যাচ্ছে। কেন কি তাদেরকে ফর্মাল ওয়ার্কফোর্সে আমরা ইনকর্পোরেট করতে পারছি না, ডিউ টু ল্যাক অফ দেয়ার লিটারেসি লেভেল। সোশ্যাল বুঝলাম, যেরকম বলছিলাম লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনটা বুঝবো। পুয়ার আইডেন্টিফিকেশন, যে আইডেন্টিফাই করতে আমাদের প্রবলেম হচ্ছে যে কে বন্ডেড লেবার কে না। কেন কি কেউ যখন আগের থেকে আগিয়ে এসে বলবে না বা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যাপ থেকে যাবে, তখন এই প্রবলেমটা হবে। আমাদের ভিজিলেন্স কমিটি ঠিক করে কাজ করতে পারছে না ডিস্ট্রিক্ট লেভেলসে। অ্যাট দি সেম টাইম লো কনভিকশন রেটের জন্য
যারা এই জিনিসটা করছে, তার মানে বন্ডেড লেবারটাকে প্র্যাকটিস করাচ্ছে, তারা আরো মোটিভেটেড ফিল করছে যে ধরা পড়লেও তো কনভিকশন হচ্ছে না আমাদের, তো ডেটারেন্স ক্রিয়েট হচ্ছে না সোসাইটিতে, যার জন্য। আর অ্যাট লাস্ট যেরকম আদার্সে বলছিলাম, একটা মডার্ন ট্রিগারিং ফ্যাক্টরসও আছে। আমরা জানি রিসেন্টলি খুব ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু অনেক লোকেই বন্ডেড লেবার সিস্টেমে অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে না চাইতেও। আমরা এভরি টাইম দেখি সাউথ 24 পরগনার যে সুন্দরবন এরিয়াসটা আছে, সেখানটা যখনই কোনো এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়, বিট সাইক্লোন বা এনিথিং, আমরা দেখি ওখানটায় কিন্তু বন্ডেড লেবার সিস্টেম খুব বেড়ে যায়। কারণ কি তার সঙ্গে সঙ্গে পভার্টি বাড়ে, পভার্টি বাড়লে ইকোনমিক স্ট্যান্ডার্ডটাও পড়ে যায়, ইকোনমিক স্ট্যান্ডার্ড পড়লে পভার্টিটাও বাড়ে, পভার্টিটা বাড়লে অটোমেটিক্যালি বন্ডেড লেবারটাও বেড়ে যায়। সেম জিনিসটা এখানটাই সেটাই বলা হচ্ছে। অ্যাট টাইম এগ্রিকালচারাল ডিস্ট্রেস, যখনই বৃষ্টি হচ্ছে না বা বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে, বেশি গরম হয়ে যাচ্ছে, তার জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো আমরা সব প্রবলেমগুলো, তার রিজনসগুলোও দেখলাম। চলুন এবার আমরা দেখি যে গভর্নমেন্ট কি তার এগেনস্টে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে এই বন্ডেড লেবারের এগেনস্টে। ল তো আছে, কিন্তু যাতে এই জিনিসটা না হয় তার জন্য তো কিছু আগের থেকে ইনিশিয়েটিভ নিতে হবে বা পোস্ট ইনিশিয়েটিভ নিতে হবে। গভর্নমেন্ট কি এরকম কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে। যেরকম তারা সেন্ট্রাল সেক্টর স্কিম ফর রিহ্যাবিলিটেশন 2021-এর আন্ডারে তারা 4টে ক্যাটাগরিতে ভাগ করেছে, যেখানটায় প্রত্যেকটা অ্যাডাল্ট মেলকে 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে, উমেন আর চিলড্রেনদেরকে 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে, এক্সট্রিম কেসেসে 3 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন ফান্ডে কিন্তু 10 লাখ টাকা করে এই স্কিমের আন্ডারে গভর্নমেন্ট খরচা করছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের আন্ডারে। অ্যাট দি সেম টাইম কিছু কিছু স্টেটসও কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার্স বের করেছে, লাইক কেরালা অ্যান্ড তামিলনাড়ু, যাতে ফাস্টার আইডেন্টিফিকেশন হতে পারে আর সেই পার্সনসগুলোকে যাতে আমরা রেস্কিউ করতে পারি। থার্ড, আমরা দেখতে যেরকম আগের ভিডিওতেও আমরা কথা বলেছি যে লেবার লস কিন্তু এসছে, যেরকম কোড অফ ওয়েজেস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি লো, এটা 2019-20তেই ইমপ্লিমেন্ট আইনটা চলে এসেছিল, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু 2025 নভেম্বরে হয়েছে। যার জন্য এই লসগুলোর মাধ্যম দিয়েও কিন্তু সরকার চাইছে যে বন্ডেড লেবারটা যাতে কমুক। অ্যাট দি সেম টাইম ইন্টারন্যাশনাল যে কনভেনশন আমরা 8.7 করছিলাম, তার সাথে কিন্তু গভর্নমেন্টও নিজের পলিসিসগুলোকে অ্যালাইন করছে। যেরকম বলছিলাম যে স্লেভারি এন্ড করবে বাই 2030। অ্যান্ড অ্যাট লাস্ট বাকি আদার স্কিমসের মাধ্যম দিয়েও কিন্তু গভর্নমেন্ট বন্ডেড লেবার্সটাকে এলিমিনেট করার চেষ্টা করছে। যেরকম মানরেগা দিয়ে তাদের ইনকামটাকে ফিক্স করার চেষ্টা করছে, যাতে তারা আবার ডেপ্থের মধ্যে না পড়ে, ঋণের মধ্যে না পড়ে। আবাস যোজনা দিয়ে তারা থাকার ঘরের জায়গাটাকে ঠিক করে দিচ্ছে, যাদেরকে রেস্কিউ করা হচ্ছে। আর সমগ্র শিক্ষা অভিযান দিয়ে গভর্নমেন্ট ইনশিওর করছে যে প্রত্যেকটা বাচ্চা যাদেরকে এখান থেকে রেস্কিউ করা হচ্ছে তাদেরকে যেন মেন স্ট্রিমে নিয়ে আসা যায়, স্কুলিংয়ের মাধ্যম দিয়ে, এডুকেশনের মাধ্যম দিয়ে। তো আমরা গভর্নমেন্ট ইনিশিয়েটিভও পড়ে নিলাম। অ্যাট লাস্ট আমরা কিছু চলুন ওয়ে ফরওয়ার্ড দেখে নিই, যে আমাদের ওয়ে ফরওয়ার্ড কি হতে যাচ্ছে। তার মধ্যে থেকে আমরা এটাকেও 4টে ভাগে ভাগ করবো, এই ওয়ে ফরওয়ার্ডটাকেও। প্রথমটাকে আমরা বলবো যে স্ট্রেনদেনিং গভর্নেন্সের মাধ্যমে। যেরকম আমরা দেখছিলাম যে বিএনএস থাকা সত্ত্বেও লো কনভিকশনের জন্য লোকেরা ডিটারেন্স ক্রিয়েট হচ্ছে না তাদের মধ্যে, যারা কনভিক্টেড যারা। তো সেখানটা আমাদেরকে ফাংশনাল ভিজিলেন্স আইডেন্টিফাই করতে হবে, তার সাথে যাদেরকে আইডেন্টিফাই করেছি তাদেরকে যাতে ট্রায়াল হয় প্রপার ধারার এগেনস্টে। যখন স্ট্রেনদেন করলাম, এরপরে যাদেরকে তারা নিয়ে গেছিলো তাদেরকে রিহ্যাবিলিটেশন স্ট্রং করতে হবে। যেরকম সেন্ট্রাল একটা স্কিমগুলো ছিল সেগুলোকে আরও ফাস্টার ইমপ্লিমেন্টেশন করতে হবে। যেরকম ই শ্রম পোর্টালের সাথে লিঙ্ক করে দিতে হবে তাদেরকে। তার সাথে তাদেরকে কিন্তু ইমিডিয়েট বেনিফিট ট্রান্সফার করতে হবে। যখন এইটাও করে নিলাম, এরপরে প্রিভেন্টিভ রিফর্মস নিয়ে আসতে হবে। এদেরকে তো আইডেন্টিফাই করে কিছু দিতে, এবার লং টার্ম এদের রেস্কিউ করার পরে এবার কি করব, যেরকম এদেরকে সেলফ হেল্প গ্রুপসের আন্ডারে ঢুকিয়ে দিই, তার সাথে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করানো হোক, যাতে এদের ব্যাংকে খাতা থাকে, ফর্মাল ক্রেডিট এরা অ্যাভেল করতে পারে। এদের লিটারেসি ক্যাম্প দিয়ে এদেরকে বোঝাই যে লোক আদালত বলেও আমাদের কাছে সিস্টেম আছে, আমাদের কাছে গ্রাম ন্যায়ালয় বলেও সিস্টেম আছে, যেখানটায় আপনাদের যদি মনে হয় যে আপনারা এক্সপ্লয়েটেড হচ্ছেন, আপনারা আসতে পারবেন। আমরা যাতে সার্টিফিকেট বানাই, যেরকম আমরা প্রত্যেকটা কাস্ট সাবকাস্টের জন্য সার্টিফিকেট বানিয়েছি, আমরা যাতে সার্টিফিকেট রিলিজ করি, যাতে তাদের অ্যাওয়ারনেস বাড়ুক এদের এগেনস্টে, এইগুলোর এগেনস্টে।
আর সবাই লাস্টে যখন আমরা এই ৩ টে জিনিস প্রিভেন্ট রিফর্মও করে নেব, এরপরে ইন্টারস্টেট কোঅর্ডিনেশনও দরকার আমাদের। যাতে একটা স্টেটে যাতে যেরকম আমরা দেখছিলাম এসওপি কর্ণাটকার ক্ষেত্রে যাতে একটা স্টেটেই সেটা সীমিত না থাকুক। ২ টো স্টেটের মধ্যে আমরা দেখেছি নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়াতে অনেক লেবারার্সরা যায়। আর অ্যাট টাইমস সেটা কিন্তু কনফ্লিক্ট সিচুয়েশন রাইজ করে। তো ইন্টার স্টেট যদি কোঅর্ডিনেশন থাকে, আমরা সেখানটাও কিন্তু বন্ডেড লেবার্সটা অনেকটা কম দেখতে পাই। ওয়ে ফরওয়ার্ডের শেষে আমরা যদি একটা পিকচারের মাধ্যমে কনক্লুড করার আগে একটা পিকচারের মাধ্যমে যদি একবার দেখে নিই যে আজকে কী পড়লাম, তবে আমাদের অ্যাক্টিভ রিকলও হয়ে যাবে। সবার আগে আমরা দেখলাম হোয়াট ইজ বন্ডেড লেবার, যেখানটা তার ডেফিনেশন পড়েছি, আর ট্র্যাপড উইথ টাইটেল অর নো ওয়েজেস সেটাও দেখেছি। সেকেন্ড, আমরা দেখেছি কনস্টিটিউশনাল, লিগাল আর গ্লোবাল প্র্যাকটিসেস কী আছে তার এগেনস্টে। অ্যাট দি সেম টাইম জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টও কী আছে, যেরকম আর্টিকেল 23, 21, 24, 16, তার সাথে ডিপিএসপিও পড়েছিলাম। কী মনে পড়ছে? 39 অ্যান্ড 42, তার সাথে SC/ST অ্যাট্রসিটি অ্যাক্ট, বিএনএস। তারপরে তার কারণগুলো আমরা দেখেছিলাম কেন হচ্ছে। পভার্টির সাথে, ক্রেডিট সিস্টেমের সাথে লিঙ্ক, হায়ারার্কি আছে, কাস্ট সিস্টেম আছে, ডিসক্রিমিনেশন আছে, ইলিটারেসি আছে, লো কনভিকশন রেট, ডিটারেন্স ক্রিয়েট হচ্ছিল না, হিডেন লেবার কোথাও একটা লুকিয়ে আছে এর সাথে। আর সবাই সাথে যেরকম বললাম ওয়ে ফরওয়ার্ড, সবার আগে আইডেন্টিফাই করব, তাদেরকে রিহ্যাবিলিটেট করব, স্ট্রাকচারাল রিফর্মস নিয়ে আসবো, আর তার সাথে ইন্টারস্টেট যাতে কোঅর্ডিনেশন থাকে সেটাকেও এনশিওর করব। তো সবাই শেষে চলুন আমরা একটা ব্যালেন্স কনক্লুশন ড্র করি। তো 50 ইয়ার্স হয়ে গেছে এই অ্যাক্টের, আমাদেরকে বুঝতে হবে এখন কিন্তু আর লিগ্যাল অ্যাবলিশন করলে হবে না, আমাদেরকে প্র্যাকটিক্যাল ইরাডিকেশন করতে হবে। আর প্র্যাকটিক্যাল ইরাডিকেশন কিন্তু কোনো একটা জিনিস দিয়ে হবে না, তার মাল্টিপল স্টেক হোল্ডার্স বা মাল্টিপল স্টেপ আছে। যেরকম এফেক্টিভ এনফোর্সমেন্ট হতে হবে লয়ের, তার একটা ডিজিটাল ট্র্যাকিং হতে হবে, তার সাথে ফিনান্সিয়াল ইনক্লুশন করতে হবে যাদেরকে আইডেন্টিফাই করেছি, আর তার সাথে অ্যাট লাস্ট যারা এরকম রিপিটেড কনভিক্টার, তার মানে রিপিটেড এই জিনিসগুলো, কাজগুলো, ভুলগুলো করছে, তাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে বিএনএসএর আন্ডারে। তবেই গিয়ে কিন্তু আমরা এই যে এসডিজি গোল 8.7 সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবো। সেটাকে কিভাবে অ্যাচিভ হবে, যেরকম রেস্কিউ করবো সবাই আগে, হলিস্টিক রিহ্যাবিলিটেশন, স্ট্রিক্ট ভিজিলেন্স, আর তার সাথে তাদেরকে রিলিফ দিয়ে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট, কারণ কি ডিটারেন্স তবেই সোসাইটিতে ক্রিয়েট হবে এই লয়ের এগেনস্ট, এই ভুল কাজটার এগেনস্ট। তো ভিডিওটা দেখার পরে চলুন তো আবার প্রশ্নটাকে একবার দেখি তো পড়ে, যে সলভ করা যাচ্ছে নাকি। প্রশ্নটা বলছে critically analyze the constitutional and legal framework for the eradication of bonded labor in India. Suggest measures to strengthen implementation and rehabilitation mechanism. আপনারা কিন্তু লিখে নিশ্চয়ই জানাবেন। আর যারা আপনারা ভাবছেন যে ইউপিএসসি বাংলাতে দেবেন, তাদের জন্যও কিন্তু আমাদের সেম রেডিমেড মেটেরিয়াল কিন্তু অ্যাভেলেবল আছে। পুরো ইউপিএসসি টার্মিনোলজিস ইউজ করেই কিন্তু এই মেটেরিয়ালটা বানানো, যাতে আপনারা গুড মার্কস ফেচ করতে পারেন মেন্সে। তো আজকের ভিডিও এটুকু অবধি, কিন্তু আমি আপনাদেরকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখতে চাই। আপনারা যারা ভাবছেন যে আপনারা প্রিলিমস নিয়ে চিন্তিত, আমাদের কিন্তু এখানটায় 75+ টেস্ট সিরিজ অ্যাভেলেবেল আছে। কোয়ালিটি টেস্ট সিরিজ, দিল্লি স্টাইল টেস্ট সিরিজ, সেম কোয়ালিটি, ডিটেলড অ্যান্সার। তার সাথে এটার আমাদের যে কো-ফাউন্ডার স্যার আর ডিরেক্টর স্যার, ওনার গাইডেন্সের আন্ডারে আপনারা মেন্টরশিপও পাবেন। অ্যান্ড সবথেকে বেস্ট পার্ট, এটা কিন্তু আপনাদের জন্য 599 করা। তো আমি চাইবো আপনারা যারা প্রিলিমস নিয়ে খুব চিন্তিত এবারে, আপনারা কিন্তু এই টেস্ট সিরিজটাকে অ্যাভেল করতেই পারেন, অ্যাডমিশন নিতেই পারেন। আর এটাকে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা রাইস আইএস ওয়েবসাইটে গিয়ে একবার এনকোয়ারিটা লঞ্চ করতে পারেন। তবে এই ভিডিওটা এটুকুর জন্যই। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, আর সাবস্ক্রাইব করবেন রাইস আইএস ইউটিউব চ্যানেল এরকম কন্টেন্ট আরও পাওয়ার জন্য। আর আপনারা আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবেন। থ্যাংক ইউ।